আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে ফাইন, আপনি এখন এত কাকুতি মিনতি করছেন, তখন আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আপনিও কি মনে রাখবেন কোনো দয়াবান লোকের সাথে পালা পড়েছিল? যাই হোক, আসল কথায় আসি। তো এখন থেকে আমি যে কয়দিন এখানে আছি, আমি আপনাকে যা যা করতে বলবো আপনাকে ঠিক তাই তাই করতে হবে। যখন যেখানে ডাকবো সেখানেই যেতে হবে। তিশা একটু ভীতু স্বরে বলল, যা খুশি তাই মানে? দেখুন খবরদার, আমার সাথে উল্টাপাল্টা করার কথা ভাববেন না। আমি মোটেও সে ধরনের মেয়ে না। ফাহিম তাচ্ছিল্যের সুরে বলল, তোমাদের মেয়েদের চিন্তাধারা সবসময় ওয়ান ওয়ে ট্র্যাকেই চলে, তাই না? যত সব চিপ মাইন্ডেড চিন্তা ভাবনা। আমার এত খারাপ দিনও আসেনি যে তোমার সাথে ওসব করতে যাব। আই হ্যাভ এ কজ। ফাহিমের কথায় রাগে গা জ্বলে যাচ্ছে তিশার। তবে কিছু করার নেই, মাইনকার চিপাই ফাইসা গেছে যে। এখন এই হাঁতারামকে গরু ঠাকুর মানতে হবে। ফাহিম বলে উঠল, আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবেন না কিন্তু। আমাকে না বলে চলে গেলে আমি সাথে সাথেই মাকে ফোন করে বিয়ের কথা বলে দিব। তিশা দ্রুত বলে উঠল, আরে না না, আমি কোনো চালাকি করব না। আপনি যা বলবেন তাই হবে। তবে আপনিও প্রমিস করুন এরপর আপনি আর বিয়ের কথা বলবেন না। ওকে প্রমিস। তো এখন চলো, কাজ শুরু করো। কি কাজ? ফাহিম বেডের ওপর আরামে শুয়ে পড়ে বলল, আপাতত আমার পা অনেক ব্যথা করছে, একটু আপনার কোমল হাতে আমার পাটা টিপে দিন না। তিশা অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, হোয়াট? আমি পা টিপে দেব? হ্যাঁ, এখানে কি আমি তুমি ছাড়া অন্য কেউ আছে? জলদি জলদি শুরু করো, না হলে দ্বিতীয়বার চর বলবো না, সোজা মাকে ফোনে লাগিয়ে দিব। না না, আমি করছি তো। গুড, লেটস স্টার্ট। তিশা দাঁতে দাঁত চেপে ফাহিমের পা টিপে দিতে লাগলো। ফাহিম বিশ্বজয়ের হাসি হাসছে। খুশি সমুদ্র কিনারে ছাতা বিশিষ্ট চেয়ারে হাঁটু ভাঁজ করে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। সামনের অথৈ সমুদ্রের পানির উত্তাল ঢেউকে অবলোকন করছে। যদি পারত তাহলে নিজেকেও এই অথৈ সমুদ্রে ভাসিয়ে দিত। এই বোঝতুল্য এই জীবন থেকে মুক্তি পেয়ে যেত ও। হঠাৎ খুশি পাশে তাকাতেই ওর নজর আটকে গেল। প্রহরের এই পরিবর্তিত রূপে খুশির হৃদয়ের তার বেঁচে উঠল। না চাইতেও প্রহরের আবহে ডুবে গেল ও। চোখের সামনে ভেসে উঠছে পুরনো দিনের প্রতিচ্ছবি। এই সুদর্শন যুবক যে বরাবরই ওকে ঘায়েল করে দেয়। এমন কেন করছে সে? এমনিতেই এত কঠিন সব কিছু, তার উপর এখন এভাবে আমার সামনে এসে আমার জন্য সব কিছু আরও কঠিনতর করে দিচ্ছে। খুশিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রহর বাঁকা হাসল। সে জানতো আজ খুশি ওর থেকে নজর সরাতেই পারবে না। প্রহর আকর্ষণ থেকে খুশির বাঁচা মুশকিল। তবে প্রহরের এই আকর্ষণ শুধু খুশি পর্যন্তই সীমাবদ্ধ রইল না। আশেপাশের মেয়েগুলো প্রহরের আকর্ষণে আকৃষ্ট হয়ে পড়ল। সবাই লোলুপ দৃষ্টির তীর নিক্ষেপ করছে প্রহরের দিকে। কয়েকজন তো এগিয়েও এলো প্রহরের সাথে পরিচিত হতে। এক প্রকার ক্লোজ হওয়ার চেষ্টায় নিয়োজিত তারা। আর এসব কিছুই খুশির চক্ষু শূল হয়ে উঠছে। চোখের দৃষ্টি তীক্ষ্ণতর হচ্ছে। বুকে চলে উঠছে হিংসুক অগ্নির শিখা। খুশি দাঁতে দাঁত চেপে অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে বেহায়া চোখের অবাধ্য নজর ঘুরে ফিরে সেদিকেই যাচ্ছে। মেয়েগুলো যেন প্রহরের গায়ে ঢলে পড়তে চাইছে। খুশির হাত পায়ের মাঝে নিষ্ফিস করছে। মেয়েগুলোকে এই বালির মাঝে পুঁতে ফেলার অদম্য ইচ্ছেও জাগছে মনে। খুশির এই জ্বলন প্রহরের চোখ এড়ালো না। বাঁকা হাসল প্রহর। খুশির মনের অবস্থা আঁচ করতে পারছে সে। প্রহরের মনে আছে কোনো মেয়ে ওর ক্লোজ হওয়ার চেষ্টা করলে খুশি কতটা ক্ষেপে যায়। ওর করা সেই পাগলামিগুলো প্রহর কখনোই ভুলতে পারে না। এসব কথা মনে পড়তেই প্রহর মাথায় একটা বুদ্ধি এলো। এখন এই জ্বলনই খুশিকে ওর কাছে নিয়ে আসবে। আমাকে অন্য মেয়ের ক্লোজ হতে দেখলে খুশি সহ্য করতে পারবে না। ও নিশ্চয়ই কোনো না কোনো রিয়াক্ট করবে আর নিজের মনের কথা বলেও দেবে। এসব পরিকল্পনা করে প্রহর সেই মোতাবেক একটা মেয়ের সাথে হাসি মুখে কথা বলতে লাগলো। মেয়েটার হাত ধরে সমুদ্রের পানিতে হাঁটতে শুরু করলো। খুশিকে দেখিয়ে দেখিয়ে মেয়েটার সাথে নানান অঙ্গভঙ্গি করে হাসি ঠাট্টা করতে লাগলো। আর চোখে তাকিয়ে খুশির রিয়াকশন দেখছে। মেয়েটা একসময় ইচ্ছেগতভাবেই প্রহরের গায়ের ওপর ঢলে পড়ল।
প্রহরের ভেতরে ভেতরে চরম বিরক্ত লাগলেও আপাতত কিছু বলা যাচ্ছে না। খুশির আর সহ্য হচ্ছে না। বুকের মাঝে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। চোখে নোনা জল জমে যাচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে মেয়েটাকে পানির মাঝে চুবিয়ে মেরে ফেলতে, কিন্তু না, ওর নিয়ন্ত্রণ হারালে চলবে না। নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে। আমি তো এটাই চাই, প্রহর আমাকে ভুলে নিজের জীবনের সামনে অগ্রসর হোক। এটাই তো চাই। তাহলে এখন যখন সেটাই হচ্ছে, তাহলে আমার দুর্বল হয়ে পড়া চলবে না। খুশি মাথা অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি মুছে নিল। তারপর উঠে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরল। তবে চাইলেও মনকে শক্ত করতে পারছে না। দুমড়ে মুচড়ে যাচ্ছে ভিতরটা। মাথার ভিতর চক্কর দিয়ে উঠছে। চোখের সামনে কেমন সব ঘোলাটে হয়ে আসছে। শরীরের শক্তি হ্রাস পাচ্ছে। পায়ের চলা এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বেশিক্ষণ আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। কিন্তু এখন যে ওকে এখান থেকে যেতেই হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। খুশি অনেক কষ্টে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে, তবে মনে হচ্ছে না বেশিক্ষণ আর টিকে থাকতে পারবে। খুশি শরীরের শক্তি হারিয়ে পড়ে যেতে লাগলো। তখনই কেউ সামনে থেকে এসে ধরে ফেলল। খুশি সামনের ব্যক্তির বুকে গিয়ে পড়ল। খুশি সেই ব্যক্তির কাঁধে ভর দিয়ে অনেক কষ্টে মাথা তুলে দেখল এটা জারিফ। খুশি আধো আধো চোখে তাকিয়ে অতি ক্লান্ত সুরে বলল, আমাকে নিয়ে চলো বিবি, জলদি নিয়ে চলো। ও দেখার আগেই নিয়ে চলো আমাকে। জারিফের বুঝতে বাকি রইল না খুশি কি বলতে চাইছে। সে এক মুহূর্ত দেরি না করে খুশিকে দ্রুত কোলে তুলে নিল। কোলে নিয়ে যেতে যেতে বলল, আমি জানি তুই এসব ইচ্ছে করেই করছিস, যাতে আমার কোলে উঠে ঘুরতে পারিস। সেদিন এমন করেছিলি, ছোটবেলার অভ্যাসটা আর গেল না তোর। নিজের বউকেও বোধহয় এতবার কোলে নিনি। খুশি জানে জারিফ ওর মন ভালো করার জন্য এসব বলছে। তাই খুশিও জারিফের কাঁধে মাথা রেখে ক্লান্তিকর হাসি দিয়ে ক্লান্ত সুরে বলল, তোমার বউকে কোলে নিলে তোমাকে তখন 4 কাঁধে তুলতে হবে বিবি। চুপ বদমাস, নিজের ভাবিকে মোটা বলছিস? তোর ভাবি শুনলে হয় তোর মামুর বাড়ি আসা বন্ধ করে দিবে। অথচ ওরা জানলই না ওদের পেছনে কেউ তীব্র ক্রোধে ধ্বংসাত্মক রূপ ধারণ করছে। তার চোখের তপ্ত লাফাই পৃথিবী ধ্বংস করে দিতে সক্ষম। খুশিকে তখন চলে আসতে দেখে প্রহরও ওর পিছু নেয়। তবে কিছু দূর আসতেই খুশিকে অন্য লোকের বাহু বন্ধনে দেখতে পায় ও। সাথে সাথেই থমকে যায় ওর কদম। লোকটার হাত যখন খুশিকে জড়িয়েছিল, তখন প্রহরের ভিতর মনে হচ্ছিল কেউ অগ্নিগিরির লাভা ঢেলে দিয়েছে। আর লোকটা যখন খুশিকে কোলে তুলে নিয়ে গেল, তখন মনে যেন হলো কেউ ওর কলিজায় ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। কষ্ট আর ক্ষোভে প্রহরের কপালের ত্বক ফুলে উঠেছে। চোখের লালিমার পরত গাঢ় হচ্ছে। হাতে থাকা সানগ্লাসটা হাতের মুঠোয় সজোরে চেপে ধরল প্রহর। সানগ্লাস ভেঙে হাতের ভিতর গেঁথে গেল। হাত থেকে টপ টপ করে নিচে রক্ত পড়তে লাগলো। তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই প্রহরের। সে যে আপাতত তার হৃদ হরিণের দহনে জ্বলে মরছে। রাতে ডিনার শেষে নিচের রুমে যাচ্ছিল খুশি। খাওয়ার ইচ্ছে ছিল না, তবে জারিফের চোরাচুরিতে না গিয়ে পারল না। অগত্যা অল্প কিছু খেয়ে এসেছে। করিডোর দিয়ে হেঁটে যেতেই কেউ আচমকা ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে রুমের ভেতর নিয়ে গেল। খুশি চমকে উঠে সামনে তাকিয়ে দেখল এটা প্রহর। প্রহর রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে দিল। খুশিকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। খুশির 2 হাতের মাঝে হাত রেখে খুশিকে আটকে দিল। খুশির মুখের ওপর ঝুঁকে অগ্নি চোখে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, ও কেন ছয় তোমাকে? বলো কেন? খুশি ভ্রু কুচকে বলল, ছোঁয়া মানে কি বলছো এসব? তুমি ভালো করে জানো আমি কি বলছি। বলো ও কেন ছয় তোমাকে? ও সাহসী করে হয় তোমাকে ছোঁয়ার? ও কেন ছবে তোমাকে? প্রহরের মুখ থেকে মদের তীব্র দুর্গন্ধ আসছে। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে। খুশি বুঝতে পারছে প্রহর এখন সম্পূর্ণ মাতাল আর চরম পর্যায়ে রেগে আছে। এই অবস্থায় ওর হিতাহিত জ্ঞান নেই। খুশি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, প্রহর ছাড়ো আমাকে, ইউ আর ড্রাঙ্ক নাও। তোমার হুঁশ ফিরুক, তারপর কথা বলবো। প্রহর আরো ক্ষিপ্ত সুরে বলল, না তুমি যাবে না। কোথায় যাবে তুমি? হ্যাঁ, ওই রাস্কেলটার কাছে যাবে? কেন যাবে? হ্যাঁ কেন যাবে? কেন ও তোমাকে ছোবে? তুমি শুধুই আমার। তোমাকে ছোঁয়ার অধিকারও শুধুই আমার। ও কেন ছোবে? কেন ছোবে বলো? প্রহর খুশির কোমরে হাত রেখে কিছুটা অস্বাভাবিক সুরে বলল, এখানে ছুঁয়েছিল তখন, তাই না? কেন ছুঁয়েছিল বলো? প্রহর খুশির কোমর জোরে খামচে ধরল। হাতের নখগুলো সব গেঁথে পড়ল কোমরে। ব্যথায় কোকিয়ে উঠল খুশি।
চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। তবে নেশায় মাতাল প্রহরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অতিরিক্ত রাগ আর কষ্টের সংমিশ্রণে পুরো উন্মাদ হয়ে গেছে ও। কি করছে তা নিজেও জানে না, পাগলের মতো বলতে লাগলো। আর কোথায় কোথায় ছয় তোমায়? প্রহর এবার খুশির গলায় ওড়নাটা টান দিয়ে নিচে ফেলে দিল। গলায় হাত রেখে পাগলের মতো বলতে লাগলো। এখানে শুয়েছে? হ্যাঁ, কথাটা বলে এবার গলায় কামড় দিয়ে বসলো প্রহর। সবগুলো দাঁত বসিয়ে দিল চামড়ার গভীরে। ব্যথায় খুশির নাজেহাল অবস্থা। খুশি আর সহ্য করতে না পেরে সর্বশক্তি দিয়ে প্রহরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উচ্চস্বরে বলতে লাগলো। ছাড়ো আমাকে, পাগল হয়ে গেছো তুমি? জঙ্গলি জানোয়ারদের মতো আচরণ করছো। হ্যাঁ, ও ছোঁয় আমাকে তো, তাতে কি হয়েছে? আমার স্বামী আমার যেখানে খুশি সেখানে ছুতে পারে, আমার সাথে যা খুশি তাই কর। কথা শেষ করতে পারল না খুশি। ক্ষিপ্ত প্রহর খুশির কথায় আরও ক্ষিপ্র হয়ে এবার খুশির অধর আঁকড়ে ধরল। সমস্ত রাগের প্রতিক্রিয়া ঘটালো খুশির নরম অধর কামড়ে ধরে। এটার জন্য খুশি মোটেও প্রস্তুত ছিল না। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল ও। প্রহরের দাঁতের ধারে খুশির নিচের ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। খুশি এবার নিজেকে ছাড়ানোর জন্য প্রহরের বুকে এলোপাথারি কিল খুশি মারতে লাগলো। তবে পাগল প্রহরের সাথে পেরে উঠছে না কিছুতেই। খুশির অশ্রুধারা গড়ে প্রহরের ঠোঁটে এসে লাগলো। প্রহর এই অবস্থায় খুশির চোখের দিকে তাকালো। খুশির চোখের পানি দেখে প্রহরের একটু হুঁশ এলো। তবে খুশির অধর ছাড়ল না ও। এবার দাঁতের হিংস্রতার বদলে ও নিজের অধর দিয়ে খুশির অধরে মোলায়েম মিষ্টতা ঢেলে দিতে লাগলো। মেতে উঠল অন্য এক নেশায়, যে নেশার সামনে এই অ্যালকোহলের নেশা কিছুই না। প্রহরের এই ছোঁয়ায় খুশিও নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে কেমন শান্ত হয়ে এলো ও। না চাইতেও এতদিন পরে প্রিয়তমের ভালোবাসাময় ছোঁয়ায় দুর্বল হয়ে পড়ছে ও। কিছুক্ষণের জন্য সব ভুলে যেতে ইচ্ছে করছে, নিজেকে ভাসাতে ইচ্ছে করছে প্রহরের জোয়ারে। খুশিকে শান্ত হয়ে আসতে দেখে প্রহর এবার খুশির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে আরও মিশিয়ে নিল। আর থাকতে পারল না খুশি, সব ভুলে নিজেও সাই দিল প্রহরের সাথে। প্রহরের কাঁধের পিছনে হাত দিয়ে প্রহরের চুল খামচে ধরে নিজেও হারালো প্রহরের মাঝে। খুশির রেসপন্স পেয়ে প্রহরের নেশা আরও বেড়ে গেল। প্রহর এবার খুশির অধর ছেড়ে ধীরে ধীরে গলায় নেমে এলো। খুশির গলায় চুমুতে ভরিয়ে দিতে লাগলো। কোমরে রাখা হাতটা এবার খুশির কামিজের পেছনের চেইনে রাখলো। চেনটা একটু খুলতেই খুশির হুঁশ এলো। চমকে গেল ও। ও কি করছে এসব? না না, এটা একদম ঠিক না। এভাবে প্রহর ওর কাছে আসলে প্রহর বুঝে যাবে যে আমি এখনো কুমারী আছি, আমার এখনো বিয়ে হয়নি। আমার এত দিনের সব পরিশ্রম ধূলিসাৎ হয়ে যাবে। না না, আমি এটা হতে দিতে পারি না, কিছুতেই না। খুশি এবার দুই হাতে প্রহরের বুকে সচরে ধাক্কা দিল। আচমকা ধাক্কায় প্রহর ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেল। খুশি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচ থেকে ওড়নাটা নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রহর শুধু আহত দৃষ্টিতে খুশির যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর হঠাৎ চিৎকার দিয়ে বলল, খুশি! জারিফ খুশিকে দেখার জন্য ওর রুমে এসে দেখল খুশি রুম অন্ধকার করে নিচের ফ্লোরে বসে বেডের ওপর মাথা রেখে কাঁদছে। জারিফের বুঝতে বাকি রইল না খুশির কাঁদার কারণ কি। নিশ্চয়ই ওই ছেলেটার সাথেই কিছু হয়েছে। জারিফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে করে বেডের উপর বসে খুশির মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কেন এসব করছিস খুশি? ছেলেটাকেও কষ্ট দিচ্ছিস আর নিজেও কষ্টে ভুগছিস। এর চেয়ে ভালো ছেলেটাকে সব সত্যিটা বলে দে। খুশি মাথা তুলে কান্না জড়িত কণ্ঠে বলল, কি বলবো বিবি, বলো কি বলবো? কিভাবে বলবো? কিভাবে বলবো যার সাথে ওর নিজের জীবন কাটাতে তার জীবন খেয়ায় শেষ হয়ে গেছে? কিভাবে ওকে আমার এই অনিশ্চিত জীবনের সাথে জড়িয়ে নিব, যে জীবনটাকে মরণঘাতী ব্রেইন টিউমার তিল তিল করে শেষ করে দিচ্ছে? কিভাবে বলবো বলো? ও কি সইতে পারবে? না না, কিছুতেই সইতে পারবে না। আমি চাই না আমার পরে ও আমার সুখে সারাটা জীবন জীবন্ত লাশ হয়ে থাকে। আমার এই মরণঘাতী অসুখের কথা ওকে কিছুতেই জানানো যাবে না। আমি চাই ও আমাকে ঘৃণা করুক, তবেই ও ওর জীবনের সামনে এগোতে পারবে। দেখ, তোকে এখানে এনেছিলাম তোর ভালোর জন্য, যাতে প্রকৃতিতে সময় কাটিয়ে তোর একটু ভালো লাগে।
কিন্তু এখানে এসেও তো তুই এসব স্ট্রেসের কারণে আরও অসুস্থ হয়ে যাচ্ছিস। তুই যত যাই বলিস, আমার মনে হয় তোর ওকে সত্যিটা বলে দেওয়াই উচিত, না হলে হয়তো হিতে বিপরীত হতে পারে। ভেবে দেখিস আমার কথা। কথাটা বলে জারিফ চলে গেল আর খুশি মনে মনে বলল। কিভাবে বলবো ভাইয়া, ও যে সইতে পারবে না। খুশির মনে পড়ল সেই দিনের কথা, যেদিনও একটুখানি অসুস্থ হওয়ায় প্রহরের কি অবস্থা হয়েছিল। সেদিনের কথা ও আজও ভুলতে পারে না। খুশির চোখের সামনে ভেসে উঠল সেই দিনের স্মৃতি, অতীত। প্রহর খুশির প্রেম কাব্যের সময়কাল তখন প্রায় 1.5 বছর। খুশি এখন কলেজের 2য় বর্ষে, যদিও পড়াশোনায় তার বিন্দুমাত্র আগ্রহ নেই। যতটুকু পড়ে সেটাও প্রহরের চাপে। খুশির মায়ের সাথে সাথে প্রহরও ওকে পড়ার জন্য সব সময় প্যারা দেয়। মায়ের হাত থেকে কোনো রকমে ফাঁকি দিয়ে বাঁচতে পারলেও প্রহরের কাছ থেকে ফাঁকি দিতে পারে না। প্রহর সাফ জারি করে দিয়েছে, এবার খুশিকে ভালো রেজাল্ট করতেই হবে, না হলে 10 বছরের মাঝে বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, যেটা খুশির চরম বিরক্তিকর লাগে। মনে হয় কোনো টিচারের সাথে প্রেম করছে। দিনটা ছিল শুক্রবার, ছুটির দিন হওয়ায় কলেজ বন্ধ, তাই খুশি সকাল সকাল প্রহরদের বাসায় চলে আসে। প্রহর আজ জিদান সাহেবকে সারপ্রাইজ দিতে। খুশি বাসায় ঢুকে দেখলো জিদান সাহেব কিচেনে কিছু একটা বানাচ্ছে। খুশি পেছন থেকে গিয়ে হাসি মুখে বলল। সারপ্রাইজ এসবই। খুশিকে দেখে বরাবরের মতোই জিদান সাহেব প্রফুল্লিত হয়ে বলল। আরে খুশি মাঝে, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। কেমন আছো তুমি? বিন্দাস ইজ অলওয়েজ। তা কি করছেন আপনি? আপনার ছেলের এত বড় সাহস, শেষমেশ কিনা আপনাকে কাজের বুয়া বানিয়ে দিল। আরে কোথায় বিয়ে করে নিজের বউকে দিয়ে আপনার সেবা করাবেন, তা না করে আপনাকে খাটাচ্ছে। এই অবিচার মেনে নেওয়া যায় না। আমি এই ঘোর অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জিদান সাহেব স্মিত হেসে বললেন। তোমার ইন্ডিকেট আমি বুঝতে পারছি খুশিমা, কিন্তু আমাকে বলে এসব কোনো লাভ নেই। আই কান্ট হেল্প ইউ দিস টাইম। জনাব কঠোর আইন জারি করেছে, তোমার ইন্টারমিডিয়েট কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো বিয়ের কথা তোলা যাবে না। খুশি হতাশার নিঃশ্বাস ছেড়ে সিঙ্কের উপর উঠে বসে বলল। ধ্যাত, এমন কেন আপনার ছেলেটা? আরে এত সুন্দর একটা মেয়ে পেয়েছে, কোথায় ঝট করে এঙ্গেজমেন্ট, ফট করে বিয়ে আর চট করে বাচ্চা করে ফেলবে? তা না, টিচারের মতো পড়াশোনা নিয়ে পড়ে আছে। হেতির মাঝে কি কোনো আলোড়ন নেই নাকি? জিদান সাহেব নিজের কাজ করতে করতে বলল। এখন যেমন আছে তো আছে, কি আর করতে পারি বলো? আমার কাছে তো আর কোনো অপশন নেই, তাই যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। খুশি একটা গাজর হাতে নিয়ে গাজরে কামড় দিয়ে পা দোলাতে দোলাতে বলল। অপশন থেকে মনে পড়লো এসবই। আপনি কখনো অন্য অপশনে ট্রাই করেননি? আই মিন, আপনি এত হ্যান্ডসাম অ্যান্ড কুল গাই, তা আপনি কোনো আইটেমের সাথে ইটিস পিটিস করার চেষ্টা করেননি নাকি প্রহরের ভয়ে সাহস পাননি? আরে না, প্রহর তো আমাকে সবসময়ই বলে আমি চাইলে আমার জীবনে যে কাউকে আনতে পারি। তাহলে সমস্যা কোথায়? নাকি ভালোবাসার জীবনে একবারই হয় বলা কাহিনী চলছে? আন্টিকে ছাড়া আর কারোর প্রতি ফিলিং আসে না নাকি? জিদান সাহেব স্মিত হেসে বলল। আরে তেমন কিছু না, আবিদার সাথে আমার সম্পর্ক তেমন কোনো মহান প্রেম কাহিনীর টাইপের ছিল না যে জীবনে ওকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে পারবো না, অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ, ভালোবাসতাম আমি ওকে। কলেজে একসাথে পড়া অবস্থায় ওই আমাকে প্রপোজ করে। দেখতে সুন্দর ছিল তাই আমিও রাজি হয়ে যাই, কিন্তু আমি তো আর জানতাম না যে সে আমার টাকাকেই ভালোবাসতো, আমাকে না। তাই তো আমাকে আর প্রহরকে রেখে সে তার ভালোবাসা মানুষের হাত ধরে চলে যায়। হ্যাঁ, ওর ওভাবে যাওয়ার আঘাতও পেয়েছি অনেক, তবে ওর বিরহে দেবদাস হয়ে যাব এই টাইপের কিছু না। আসলে আবিদা যাওয়ার পর আমার কাছে সবচেয়ে জরুরি ছিল প্রহরকে সামলানো। প্রহর অনেক ছোট ছিল, ওর মা চলে যাওয়ায় ওর ছোট মনে অনেক আঘাতও পেয়েছিল। যদিও সেই আঘাতের ক্ষত এখনও ওর মনে আছে, তবে ওই সময় ওকে সামলানো অনেক কঠিন হয়ে গিয়েছিল। তাই আমার পরিটি ছিল শুধু ওকে স্বাভাবিক করা, আর ওকে সামলাতে সামলাতেই অনেকটা বছর কেটে যায়। তারপর ও বড় হয়ে যায়, নিজেকে নিজেই সামলাতে শেখে, আর আমি হয়ে যাই বুড়ো। আর এই বুড়ো বয়সে কি আর ইটিস পিটিস করবো? কি বলছেন এসব? বুড়ো আর আপনি? আরে আপনার সামনে তো প্রহর চা কম পানি। আপনাকে তো এখনো হ্যাপি, ড্যাশিং আর হ্যান্ডসাম লাগে। এজ ইজ জাস্ট এ নাম্বার। আপনি শুধু একবার মাঠে নামুন, দেখবেন ক্যান্ডিডেটের লাইন লেগে যাবে। একটু বেশি হয়ে যাচ্ছে না? মোটেও না, আমি একদম খাঁটি কথা বলেছি। বাই দ্য ওয়ে, আপনার জন্য পারফেক্ট একটা ক্যান্ডিডেট আমার কাছে আছে। জিদান সাহেব ভ্রু কুঁচকে বললেন। কে? আমার ওয়ান অ্যান্ড অনলি কিউটি ফুপি, এখনো সিঙ্গেল আছে। আপনি চাইলে আপনাদের ডেট ফিক্স। আর ইউ সিরিয়াস? অফকোর্স। আসলে বেচারি কলেজ লাইফে কাউকে ভালোবেসেছিল, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসতো।
তাই ফুপি আর কখনো বিয়ে করেনি। তবে আপনি ট্রাই করে দেখতে পারেন, কারণ আপনারা দুজনেই দুজনের ভালোবাসার ব্যক্তির কাছ থেকে আশাহত হয়েছেন, তাই আপনাদের মনোভাবও মিলবে ভালো, ব্যাপারটা জমে যেতে পারে। জিদান সাহেব হালকা হেসে বললেন। হ্যাঁ, ট্রাই তো করা যায়। বিয়ানের সাথে প্রেম, ব্যাপারটা খারাপ না। খুশি উৎসাহী কণ্ঠে বলল। ওকে ডান, আমি সময় সুযোগ বুঝে আপনাদের ডেট ফিক্সড করে দিব। ওকে ডান। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। ওয়ে দেবে, আপনার গুণধর ছেলেটা কোথায়? দেখছি না যে। জনাবকে ওর